এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও মূল শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর অবশেষে ভারতে গ্রেফতার হয়েছেন। এদিকে আলোচিত এ হত্যা মামলার দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছে, ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে নতুন নাটকীয়তা। আপনারা যেটা শুনছেন সুখবর না, এটা সুখবর নয়। এর নেপথ্যের রহস্য শুনলে আপনি অবাক হবেন। আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশের তরফ থেকে কোনো আবেদন অথবা কোনো ধরনের চিঠি পাঠানো হয়নি। অর্থাৎ ইন্টারিম যেই সময়টাতে ছিল সেই সময়টাতে আমরা এই বিষয়ে যেমন বলছিলাম, আমাদের একটি ইনভেস্টিগেশন রিপোর্টও ছিল, আমাদের তিনটি রিপোর্ট হয়েছে। তখনও পর্যন্ত তারা এই বিষয়টি নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কোনো ধরনের কমিউনিকেশন করেনি, যেটা এখন আরো বেশি খোলাসা হচ্ছে। সরকার কি পারবে তাদের দেশে আনতে? সেখানে আনাটা কিছুদিন সময় তো অবশ্যই লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, আপনারা সকলে হয়তো ইতিমধ্যে অবগত আছেন, জেনে গেছেন যে ভারতে গ্রেপ্তার হয়েছে শরীফ ওসমান হাদির হত্যার মূল যে আসামি ফয়সাল। তাকে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF তারা গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে এখন পুলিশ হেফাজতে রয়েছে ভারতে। অনেকেই বলাবলি করছে বাংলাদেশের হস্তান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হচ্ছে। ইতিমধ্যে ISPR একটা বিজ্ঞপ্তি দিয়েছে, তবে ভারত শেষ পর্যায়ে শরীফ ওসমান হাদির প্রধান আসামি, শরীফ ওসমান হাদির প্রধান যে আসামি ফয়সাল, তাকে হস্তান্তর করতে নাকচ করে দেবে। আসলে কি তাই? সেরকম কিছু হতে পারে? ভারত কি বাংলাদেশে তাহলে হস্তান্তর করার সম্ভাবনা নেই? ফয়সালকে কি হস্তান্তর করবে না? শেষ পর্যায়ে কি তারা মুখ ফিরিয়ে নিবে, নাকি বাংলাদেশের কাছে ফয়সালকে হস্তান্তর করবে? সেই বিষয়টি নিয়ে আমরা কয়েকজনের বিশ্লেষণ দেখব, তারপরে কথা বলবো। অবশ্যই আমরা চাই ভারত বাংলাদেশের কাছে ফয়সালকে হস্তান্তর করুক এবং তাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড দেওয়া হোক। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কি বলা হচ্ছে, ভারত শেষ পর্যায়ে কি করতে পারে, কি সম্ভাবনা রয়েছে সে বিষয়টি জানি, তারপরে কথা বলি। আমাদেরকে গুলি করে রাখ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও মূল শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর অবশেষে ভারতে গ্রেফতার হয়েছেন। রবিবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। এদিকে আলোচিত এ হত্যা মামলার দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছে, ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা। স্থানীয় একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সরবরাহকৃত তথ্যের আলোকেই গ্রেপ্তার করা হয়েছে শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে। আটকের পর তাদের ফেরত পাঠাতে ভারতের সঙ্গে যোগাযোগও করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এমতো অবস্থায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আলোচিত হত্যাকাণ্ডে অভিযুক্ত এই দুই আসামিকে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে ভারত সরকার। কলকাতার একাধিক সূত্র জানিয়েছে, গত বছরের 29 ডিসেম্বরই তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল কেবল সেটা স্বীকার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে দেশের তদন্তকারী সংস্থার একাধিক কর্মকর্তারাও বলছেন, এই দুজন আগেই গ্রেপ্তার বা আটক ছিল বলে তাদের কাছে তথ্য ছিল। অনেকে ধারণা করছে ইউনূস সরকারের কাছে হাদির খুনিদের ফেরত দিতে চায়নি ভারত সরকার, তাই এতদিন তা গোপন রেখেছিল। তাছাড়া এই খুনিদের ফিরিয়ে দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় দিল্লি। আগামী 50 বছর বাঁচলাম, কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি। নিউজ ডেস্ক, বাংলা এডিশন। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে নতুন নাটকীয়তা। আপনারা যেটা শুনছেন সুখবর না, এটা সুখবর নয়। এর নেপথ্যের রহস্য শুনলে আপনি অবাক হবেন। শরীফ ওসমান হাদির হত্যাকারী, সেই আলোচিত প্রধান দুই আসামি, সেই শুটার, যাকে নিয়ে এত কিছু, কখনো শোনা যায় যে তিনি বাংলাদেশে আছেন, কখনো ভারত গেছেন, আবার কেউ বলে দুবাই, অনেক কিছুই। কিন্তু শেষ পর্যন্ত একদম চূড়ান্ত সঠিক খবর যে শরীফ ওসমান হাদির সেই হত্যাকারী শুটার
যাকে ধরতে পুরো বাংলাদেশের দাবি ছিল, কিন্তু ইউনূস সরকার ব্যর্থ হয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারতে তিনি গ্রেপ্তার হয়েছেন। তো এই খুশিতে ইনকিলাব মঞ্চ রাস্তায় নেমে গেছে। তারা ওসমান হাদির হত্যার বিচার চাচ্ছে এবং অনেকেই বলছে যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ফিরিয়ে আনা হোক, অনতিবিলম্বে রহস্য উদ্ঘাটন করা হোক, ইত্যাদি ইত্যাদি। আবার ভারত সরকারও তাদেরকে রিমান্ডে নিয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে, এমনকি এক্সট্রাডিশনের ট্রিটিও অলরেডি শুরু হয়ে গেছে, মানে এক্সট্রাডিশনের প্রক্রিয়া, মানে তাকে ফিরিয়ে আনার 14 দিনের রিমান্ড। বাংলাদেশের হত্যাকারী ভারত পুলিশ রিমান্ডে নিয়েছে 14 দিনের এবং খুব দ্রুত ফিরিয়ে দিবে। এই সামগ্রিক যে বিষয়গুলো, এগুলো খুব সুন্দর, দেখতে ভালো, কিন্তু এর পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে। দেখেন, প্রথম হচ্ছে যে ভারতের আচার আচরণ এখানে সন্দেহজনক মনে হয়, কারণ সাথে সাথে 14 দিনের রিমান্ডে নেওয়া, গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে পারবে এই আশা করা, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, একটু অতি উৎসাহী মনে হয়। কেন অতি উৎসাহী মনে হয়? অনেক কিছু ঘটতে পারে। প্রথম কথা হচ্ছে স্বাভাবিক হিসাব যে বিএনপি ওসমান হাদিকে ওন করে না, বিএনপি মহাসচিব ওসমান হাদিকে চিনে না। আর ইউনূস সরকার ওয়াজ ভেরি সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার যে ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবে। ইউনূসের ক্লোজ লোক ছিল শরীফ ওসমান হাদি এবং ইউনূসের আবেগ ছিল, ইউনূস সরকার উপদেষ্টাদের ইমোশন ছিল। সেই ইউনূস সরকার আমলে গ্রেপ্তার করা গেল না, আর এখন বিএনপি সরকারের আমলে গ্রেপ্তার, একটু অতি উৎসাহ বেশি হয়ে গেল না? এই বেশি হওয়াটাই রহস্যজনক। স্বাভাবিক ছিল যে ভারতে যদি পলাতক থাকে, ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত শক্তিশালী। আপনারা ইন্ডিয়ার সিরিয়াল দেখেছেন এক সময়, ইন্ডিয়ার সিআইডি অতি সূক্ষ্মভাবে যে কোনো আসামিকে কয়েকদিনের মধ্যে ধরতে পারে। সেখানে একজন মোস্ট ওয়ান্টেড আসামি, ইন্টারন্যাশনাল রিনাউন্ড একজন আসামি, তাকে এতদিন ইউনূস সরকার আমলে ধরতে পারলো না, আর এখন ধরেছে, তাও একদম বাংলাদেশের সীমান্ত থেকে। যেখান থেকে ধরেছে ওই এলাকায় আমি অনেক চা খেয়েছি। বনগাঁও, যারা ভারতে যান, বিশেষ করে যশোর থেকে, বেনাপোল থেকে, তারা ভালোভাবে চিনেন, ট্রেনে উঠতে হলে ওখানে যেতে হয়। ওটা বাংলাদেশ আর ভারতের মধ্যে পার্থক্য নেই। তো দর্শক, সেখানে বাংলাদেশের সীমান্তবর্তী জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে, একটু বেশি হয়ে গেল না? আসল ঘটনাটা কি আসলে হতে পারে, এটা আমাদের বিশ্লেষণ, যে ভারত সরকারের হাতে বা নজরদারিতে আগেই ছিল, কিন্তু ভারত বিনা লাভে, কিসের বিনিময়ে, কোন উদ্দেশ্যে, এমনিতেই ইউনূস সরকারকে দেখতে পারে না। ইউনূস সরকার সফল হোক, ইউনূস সরকার ইমেজ বাড়ুক, এটা তো ভারত চাইতেই পারে না। সেই হিসাবে ভারত সুযোগ থাকলে বা গ্রেপ্তার করলেও তো তাকে গ্রেপ্তার বলবে না, কারণ ইউনূস সরকার যাতে ব্যর্থ হয়, ইউনূস সরকার পারে না, এটাই তো ভারত চাইবে। কিন্তু এখন তো বিএনপি হচ্ছে ভারতের পছন্দের সরকার। তো এখন এটা হতে পারে এরকম যে আসলে এই হত্যাকারীকে আগেই গ্রেপ্তার করেছে, অথবা আগেই তাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ইউনূস সরকার যাতে লাভবান না হয়, ইউনূস সরকার যাতে ব্যর্থ হয়, অথবা গ্রেপ্তার দেখিয়ে ফেরত দিলে ইউনূস সরকারের কাছ থেকে তো ফেরতের বিনিময়ে কিছু আদায় করা যাবে না। এটা বুঝতে হলে আর একটা থিওরি আপনাদের বলি। ইন্টারন্যাশনাল আইনে এক্সট্রাডিশন ট্রিটি আছে, বাংলাদেশের সাথে দুইটা দেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে, মানে বন্দি বিনিময় চুক্তি, ভারতের সাথে আর থাইল্যান্ডের সাথে, যার ফলে অপরাধীকে ফিরিয়ে আনা যায়। কিন্তু এই ট্রিটি মানতে কেউ বাধ্য না, এখানে বিভিন্ন ফাঁক ফোকর আছে, এগুলো এড়িয়ে যাওয়া যায়। যেমন শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য, শেখ হাসিনাকে ফেরত দেয় ভারত? আসাদুজ্জামান কামালকে দেয় বা দিবে? কোনো নামগন্ধ আছে? এর মানে এই ট্রিটি কিছুর বিনিময়ে ইমপ্লিমেন্ট করা হয়, মোটা অঙ্কের কোনো কিছুর বিনিময়ে। যেমন ভারতকে এই দিতে হবে, সেই দিতে হবে, তাদের এই স্বার্থ পূরণ করে দিতে হবে, তাদের এই জায়গায় স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট সার্ভ করতে হবে, এরকম কিছুর বিনিময়ে বন্দীকে ফেরত দেওয়া হয়। যেমন ভারতের বন্দিও বাংলাদেশে ছিল, তাও বাংলা, এমনকি হাসিনাও কোনো না কোনো কিছুর বিনিময় ফেরত দিয়েছে। পরেশ বড়ুয়া থেকে অনেকের ঘটনাই আপনারা জানেন। এর মানে বিনিময় ছাড়া, লাভ ছাড়া এক দেশ আর এক দেশের বন্দীকে ফেরত দেয় না। এটা একটা কমন প্র্যাকটিস। এক্সট্রাডিশন ট্রিটি ইমপ্লিমেন্ট যেসব জায়গায় হয়, ট্রিটির আন্ডারে যেসব জায়গায় বন্দি বিনিময় ছাড়া দেয় না, তোমরা এটা দিও, তাহলে আমরা এটা দিলাম, মানে এটা নিয়ে খেলে। আর ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশন, বাইল্যাটারাল রিলেশন বলে তো স্বার্থের খেলা, কে কতটুকু স্বার্থ আদায় করে নিতে পারে। এখন ইউনূস সরকার আমলে গ্রেপ্তার করতে পারলো, ইউনূস সরকার তো ভারত বিরোধী সরকার, ইউনূস সরকারের পতন চাইতো ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে ইন্ডিয়া। ইউনূস সরকারের বিরুদ্ধে কত প্রোপাগান্ডা, এই যে মব হয়, অমুক হয়, তমুক হয়, সংখ্যালঘু নির্যাতন হয়, এখন সব উদয়, এখন কিছু হয় না, অথচ এখন আগের চাইতে বেশি হয়। মব ইউনূস সরকারের চাইতে এখন বেশি হয়, সংখ্যালঘু নির্যাতন ইউনূসের আমলের চাইতে এখন বেশি হয়, আওয়ামী লীগ নির্যাতন ইউনূস সরকারের আমলের চাইতে এখন বেশি হয়। কই কিছু তো বলে না ভারত। যেমন এই যে 7 মার্চের ভাষণ বাজানোতে অনেক আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে, কই ভারতীয় কোনো মিডিয়া টু শব্দ দেখছেন? সবাই চুপ হয়ে গেছে। মানে ইউনূস সরকারের কাছ থেকে তো
কোনো কিছু আদায় করা সম্ভব ছিল না। আর ইউনূস সরকার ছিল ইন্টারিম সরকার, যার ফলে ইচ্ছাকৃতভাবে ভারত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করেনি বা গ্রেপ্তার করলো সেটা বলেনি। কিন্তু এখন তাদের পছন্দের সরকার এসেছে, এখন ভারত এটা বলে দিয়েছে বা এখন গ্রেপ্তার করেছে। এখন গ্রেপ্তার করেছে কেন? প্রথম কথা হচ্ছে বিএনপির, ভারতের পছন্দের সরকার বিএনপি, এখন বিএনপি সফল, তারা পারে, তাদের ইমেজ বাড়ানোর জন্য ভারত উপকার করছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে ভারত বিএনপির কাছ থেকে এখন অনেক কিছু নিতে পারবে, যে ঠিক আছে গ্রেপ্তার করেছে, এখন এটাকে দিব, যেহেতু গ্রেপ্তার করেছি, গ্রেপ্তার এই নিউজ যেহেতু পাবলিশ হয়েছে, অতএব ফেরত দেওয়াটা এখন জরুরি বা জনগণের চাপ সরকারের উপর পড়বে মারাত্মকভাবে, ভারতের কাছ থেকে ফেরত আনতে বিএনপি সরকার বাধ্য হবে, এটা অনিবার্য। এজন্য দর্শক বিএনপি ফেরত আনবে এবং এই ফেরতের বিনিময়ে ভারত অনেক কিছু আদায় করে নেবে, তাদের যা দরকার, যা চায়, মংলা বন্দর পরিচালনা দরকার, ঠিক আছে বিএনপি দিয়ে দেবে। আবার আওয়ামী লীগের সাথে করা চুক্তিগুলো যেন বাতিল না করে, বিদ্যুৎ কেন তাদের কাছ থেকে, মানে ভারত যা চায়, ভারতের যে ইন্টারেস্ট, এই সুযোগে অনেক কিছু বিএনপির কাছ থেকে নিয়ে নিতে পারবে। মানে এটা একটা বিনিময়, আপনি একটা গুপ্তধন পেয়েছেন, এটা এখন বিক্রি করবেন। শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ওরা এখন ধরিয়েছে যাতে বিএনপির সাথে ডিল করতে পারে, এটা হলো যে আসল ঘটনা। নইলে এটা ইউনূসের আমলে গ্রেপ্তার হওয়া খুব ইজিয়েস্ট ছিল, এটা নাটক, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে এখন এই রহস্য উদ্ঘাটন বিএনপি তাদের নিজেদের মতো করে করতে পারবে। কিসের ন্যায় বিচার? ওটা বিএনপি যেভাবে মামলা সাজাতে, যাদেরকে দায়ী করতে চায় তাদেরকে দায়ী করে দিবে। বিএনপির প্রতিপক্ষ বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিএনপি শত্রু ছিল তাদের কাউকে ফাঁসি দিলেও দিতে পারে। এটা নিয়ে বিএনপি এখন রাজনীতি করতে পারবে। ইউনূস সরকার আমলে ফেরত আনলে তো বিএনপির পছন্দের মতো এটা করতে পারতো না। এটি হচ্ছে হিসাব খেলা। আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশের তরফ থেকে কোনো আবেদন অথবা কোনো ধরনের চিঠি পাঠানো হয়নি। অর্থাৎ মানে ইন্টারিম যেই সময়টাতে ছিল সেই সময়টাতে আমরা এই বিষয়ে যেমন বলছিলাম, আমাদের একটি ইনভেস্টিগেশন রিপোর্টও ছিল, আমাদের তিনটি রিপোর্ট হয়েছে। তখনও পর্যন্ত তারা এই বিষয়টি নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কোনো ধরনের কমিউনিকেশন করেনি, যেটা এখন আরো বেশি খোলাসা হচ্ছে। তখন যদিও বলা হয়েছিল তারা লিখছেন, চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, কিন্তু যোগাযোগটা যে করে নাই সেটা বেরিয়ে এসছে। আরেকটা বিষয়, ইন্ডিয়ার তরফ থেকে রাজনৈতিক পর্যবেক্ষণের উপর অনেক কিছু নির্ভর করছে। আপনি এই সময়টাকে বিশ্লেষণ করবেন। জি ধন্যবাদ। আচ্ছা, আমরা যে খবরটা আজকে পেলাম, খুব বেশি সময় এখনো অতিবাহিত হয়নি, এটা আজকেরই ঘটনা। আজকে ওসমান হাদির যে খুনি ফয়সাল নামে যাকে আমরা জেনেছি, তো তাকে সেখানে অ্যারেস্ট করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত পজিটিভ একটা দিক যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন রাষ্ট্রীয় পর্যায়ে দুই দেশের মধ্যে যে যোগাযোগের বিষয়টা, এটি হচ্ছে কতগুলো আনুষ্ঠানিকতার ব্যাপার। একটা ফর্মাল চিঠি পাঠাতে হবে এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে এক্সট্রাডিশন ট্রিটি আছে আপনি জানেন, সেই এক্সট্রাডিশন ট্রিটির আলোকে বাংলাদেশ এখন আমন্ত্রণ জানাবে। ডেফিনেটলি বাংলাদেশ এই কাজটি করবে, আমরা এটা ধরে নিতে পারি এই কারণ বাংলাদেশে হাদি হত্যার বিচারের বিষয়ে একটি অনেক বড় ধরনের শক্ত একটি রাজনৈতিক ঐক্যমত আমাদের দেশে রয়েছে। পাশাপাশি অনেকগুলো প্রেশার গ্রুপ তৈরি হয়েছে হাদি হত্যার বিচারের বিষয়ে এবং গভর্নমেন্টও এটাতে আন্তরিক, এটা অতীতেও ছিল এবং এখনো আমরা স্বাভাবিকভাবেই আমরা ধরে নিব যে গভর্নমেন্ট এখন আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে এটা যোগাযোগ করবে যে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় যে কথাগুলো দরকার, তার আইডেন্টিটিটাকে কনফার্ম করা, উভয় দেশ মিলে একমত হওয়া যে তিনি যে ফয়সাল, যিনি হাদিকে খুন করেছেন বলে পুলিশ ইনভেস্টিগেট করে বের করেছে। আর অতীতের আমাদের অনেকগুলো ইনভেস্টিগেশন রয়েছে যেটার মাধ্যমে মোটামুটি ক্লিয়ার যে কারা এর খুনি, এবং এর মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শেষ হলে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় গভর্নমেন্টকে যখন অনুরোধ জানানো হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে ভারতের প্রতিক্রিয়াটা কি, ভারত ফেরত পাঠাতে চায় কি চায় না। তবে প্রাথমিকভাবে এটুকু আমরা বলতে পারি, যেহেতু ভারতীয় পুলিশ তাকে আপনার অ্যারেস্ট করেছে, তো অ্যারেস্ট করার পর রিমান্ডে নেওয়ার পর তারা ঘটনাগুলো অলরেডি একটা প্রেস রিলিজ দিয়ে প্রাথমিকভাবে যা পেয়েছে তারা এটা প্রচার করেছে। তো ডেফিনেটলি আমরা ধরে নিতে পারি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য ভারতের দিক থেকে একটা আগ্রহ রয়েছে এবং এরকম একজন খুনিকে ধরেন শেখ হাসিনার ব্যাপারটা অনেক বড় রাজনৈতিক একটা সিদ্ধান্তের ব্যাপার, সেটাকে যদি আমরা বাইরে রাখি তাহলে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার যে দায়বদ্ধ বা যে তাদের পুনর্চিন্তা যে তাদের মধ্যে এসেছে, তারই অংশ হিসেবে ভারত কিন্তু আগ্রহী হবে যে এই ধরনের একটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য। সেক্ষেত্রে উভয় দেশ একটা এক্সচেঞ্জ করতে পারে যে ভারতের জেলের মধ্যে যে খুনি আছে ফয়সাল, তাকে বাংলাদেশে ফেরত দেবে এবং বাংলাদেশে এরকম কোনো আসামি থাকলে তাকে ভারত দেওয়া হবে। এই ধরনের এক্সচেঞ্জের ভিত্তিতে দুই দেশের আসামি প্রত্যার্পণ হয় অথবা হতে পারে। তবে এখানে এক্সট্রাডিশন ট্রিটিটা যদি আপনি একবার, আমি এটা দেখেছিলাম অন্য একটা আলোচনার প্রেক্ষাপটে অনেকদিন আগে, সেখানে অনেকগুলো ফাঁক ফোকর কিন্তু রয়েছে। মানে ভারতীয় গভর্নমেন্ট যদি কাউকে তাদের মহান অতিথি হিসেবে মনে করে, তাহলে বিভিন্ন অজুহাত দেখে কিন্তু ভারত এটা
স্কিপ করতে পারে যে না ফেরত না দেওয়ার যদি ইচ্ছা থাকে, যেমনটা তারা শেখ হাসিনার বিষয়ে এখনো তারা কোনো ব্যাখ্যা দেননি যে কোন আইনের ধারা বলে বা কোন স্ট্যাটাসে শেখ হাসিনা এখন ইন্ডিয়া রয়েছে সেই বিষয়ে ভারত থেকে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার অফিসিয়াল কোনো ব্যাখ্যা আমরা কিন্তু এখনো পাইনি। তো আমরা আশা করছি যে ভারত ওসমান হাদির এই খুনি ফয়সালের ব্যাপারে ভারত হয়তো সেরকম কোনো অবস্থানে ভারত যাবে না এবং কূটনৈতিক দিক থেকে এটা আলোচনাটা তারা সফল করার চেষ্টা করবে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার একটা ইচ্ছা থেকে তারা এইটাতে পজিটিভ অ্যাপ্রোচ করবে বা আচরণ করবে বলে আমার ধারণা এখন পর্যন্ত। শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি, আপনি হয়তো খবর রেখেছেন যে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সরকার কি পারবে তাদের দেশে আনতে? আপনি আইনের মানুষ, একই সাথে তাদের দেশে ফেরত আনার আগ পর্যন্ত এই গ্রেফতারে বিএনপি সরকারকে কোনো কৃতিত্ব দেওয়া যাবে কিনা? এখানে হয়েছে কি, কৃতিত্ব তো জনগণ দেবে, সাধারণ মানুষ দেবে, হাদির পরিবার দেবে। এখানে আমি কৃতিত্ব দিলে আপনি তো বলবেন যে চর্বিতে চর্বণ হয়ে গেল, নিজেকে নিজে কৃতিত্ব দিচ্ছেন। এটা মানুষের বিবেচনার উপর ছেড়ে দিলাম প্রথমত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে শেখ হাসিনা ওয়াজেদ সাহেব উনি হচ্ছে বন্দি বিনিময় চুক্তি করে গেছেন ভারতের সাথে বাংলাদেশের, তবে কিছু অফিসিয়াল এবং আইন পয়েন্ট তো আছেই, কারণ উইদাউট পাসপোর্ট সে বর্ডার ক্রস করছে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত ভারত সরকার যদি মনে করে তাহলে এটা বন্দি বিনিময় চুক্তি সে যে একটা এত বড় ঘটনা ঘটাইছে সেটা তো সারা বিশ্বব্যাপী জানে, সেখানে আনাটা কিছুদিন সময় তো অবশ্যই লাগবে। এটা সরকারের উপরে একটা চাপ, এটা যেহেতু নির্বাচনকালীন নির্বাচন ঘোষণার মানে নির্বাচনের তফসিল ঘোষণার ওই সময়টাতে এটা ঘটেছে, সুতরাং এইটা পরবর্তী নির্বাচিত সরকার এখন বিএনপির উপরে এক ধরনের একটা এই বিচারের চাপ আছে। আপনার কি মানে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার বা তাদেরকে এক ধরনের তাড়না দেয়া, ভারত সরকারকে কোনো মেসেজ দেয়া সেটা তো কিছু ধরেন ছিল কিনা? আজকে তো ধরলো, আজকে যেহেতু ধরা পড়েছে, অতএব সরকার তো বদ্ধপরিকর যে হাদি হত্যার বিচার সে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে উপযুক্ত বিচার করার ক্ষেত্রে সরকার বদ্ধপরিকর। জি। কারণ আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে দেখেছেন যে উনি প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে হাদির কোর্টটা পর্যন্ত জিয়ারত পর্যন্ত করতে গেছে। তো এইখানে আমাদের আন্তরিকতা, সরকারের সহানুভূতি এবং প্রচেষ্টার কোনো অভাব বিন্দুমাত্র থাকবে বলে আমি মনে করি না। আচ্ছা, ডক্টর আসিফ শাহ, যদি এই বিষয়টা নিয়ে আপনাকেও জিজ্ঞেস করি যে এই হাতি হত্যাকাণ্ডের এই বিচারে সরকারের উপরে এক ধরনের চাপ আছে, যে কোনো ধরনের, সেটা মনস্তাত্ত্বিক বলেন, মানুষের এক ধরনের আকাঙ্ক্ষার জায়গা থেকে বলেন, মামলার প্রধান আসামি গ্রেফতারের বিচারের পথ কি কিছুটা সুগম হলো? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে এটার ব্যাপারে এক ধরনের প্রেশারটা সরকারের উপরে ছিল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আমরা প্রেশারটা দেখেছি, এবং যেহেতু হচ্ছে এই সরকার তার ন্যাচারাল সাকসেসর, তার উপরে সেই প্রেশারটা আসবে। আমি যেটা মনে করি যে এটা একটা অপরচুনিটি সরকারের জন্য দু ক্ষেত্রে, যে একটা হচ্ছে কি বিচার নিশ্চিত করার জন্য তার এন্ড অফ দ্য ডে আপনার যারা ধরা পড়েছে তাদেরকে দেশে নিয়ে আসতে হবে। সো এবং আমরা জানি যে বিভিন্ন সময়ে বিএনপির উপরে দোষ চাপানো হয়েছে, যা বলা হয়েছে বিএনপি আসলে চাই কিনা। সো এই ক্ষেত্রে এটা একটা অপরচুনিটি, এবং ডেফিনেটলি পুরো জিনিসটা বিএনপির উপর ডিপেন্ড করবে না, কিন্তু বিএনপি যতখানি ভিজিবলি ভারতের উপরে প্রেশার দিতে পারবে। আপা যে কথাটা বললেন যে একটা চুক্তি আছে, সেই চুক্তির উপরে বেস করে এটাকে যত বেশি ক্ল্যারিফাই করতে পারবে এবং যত বেশি ভারতের কাছে তার দাবি এবং একই সাথে হচ্ছে এটা যদি বাস্তবায়িত হয়, সেটার ক্ষেত্রে আমি যেটা বললাম যে জনগণের কাছে খুব স্বচ্ছভাবে যদি হচ্ছে কি আমরা একটা ইন্ডিকেশন দেখতে পাই, তাহলে অফকোর্স বিএনপির জন্য এটা একটা অপরচুনিটি, তার বিরুদ্ধে যা যা বলা আছে সেটার বিরুদ্ধে একটা খুব পরিষ্কার অবস্থান জানানোর, এবং একই সাথেও তাদের যে প্রতিশ্রুতি ছিল এবং তাদের যে মানে তাদের যে নির্বাচনের আগেও তাদের যে বক্তব্য ছিল সেটা বাস্তবায়ন করবার জন্য একটা খুব চমৎকার সুযোগ। আচ্ছা, কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছিলাম যে এনআই জানিয়েছে যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ভারতের সাথে তো বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, তো সেই চুক্তি অনুযায়ী কি মনে করেন কিনা যে হাদির হত্যাকাণ্ডের মানে যিনি হত্যাকারী তাকে ফেরত দিতে পারে ভারত? দিতে পারে মানে চুক্তিটা তো এই জন্যই করা আছে, এবং এই চুক্তিটা আজ অবধিও ভ্যালিড একটা চুক্তি। এই জন্যই তাদেরকে নিয়ে আসার জন্য সরকারের জায়গা থেকেও সবসময় প্রেস করা উচিত যে যাতে করে তাদেরকে নিয়ে আসা হয়। কারণ দেখেন যে একজন মানুষ ক্যাম্পেইন করার পরে রিক্সা নিয়ে যাচ্ছিল এবং তাকে যেভাবে প্রকাশ্য দিবালোকে খুন করা হইল, এই ঘটনায় যে ধরনের মানে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হইল যে বাংলাদেশে কেউ সেফ না, এই ধারণার যদি বিচার না করা যায় তাহলে কিন্তু কালকে সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, XYZ অন্য কেউ কারো উপর দিয়ে এটা যাবে। এই জন্য এই বিচারটা হওয়াটা অত্যন্ত জরুরি এবং ডিউ প্রসেসের মাধ্যমেই হইতে হবে। এতদিনও যে তারা যে আবার তাকে গুলি করার পরে, শরীফ ওসমান হাদিকে গুলি করার পরে দেশ থেকে পালিয়ে চলে যেতে পারলো, এটা তো ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় ব্যর্থতা ছিল। এবং তাকে যে অ্যারেস্ট করা হয়েছে আজকে, এবং আমি চাই যে তাকে জরুরি ভিত্তিতে ওই আসাম প্রত্যর্পণ যে চুক্তিটা আছে সেটা ফলো করে বাংলাদেশে নিয়ে আসা হোক এবং বিচারের মুখোমুখি করা হোক। তার কারণটা হইলো এই বিচারটা কোনো যদি কিন্তু ছাড়া হইতেই হবে। এটা যদি না হয় তাহলে মানুষের কাছে এরকম ধারণা যাবে যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে এবং বিচার না করেও বোধহয় পার পাওয়া যায়।
জি। কাজেই এই বিচারটা করার ক্ষেত্রে কোনো অপশন রাখা সম্ভব নয়, এবং সরকারের পক্ষ থেকেও আরো বেশি প্রেস করা উচিত। আমি খুশি ইন্টারিমের টাইম থেকে যদি আরো বেশি তৎপর হওয়া যেত, কিন্তু দেখেছে দিনের পর দিন চলে গেছে, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাচ্ছে, কিন্তু সেই ভূমিকাটা হয় নাই। অন্তত এখন তো ইলেক্টেড একটা গভর্নমেন্ট আছে, অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে আসা একটা সরকার আছে, তারা আমি যাবো যাতে এই কাজটা সবসময় করতেই থাকেন, এবং এটা করাটা অত্যন্ত জি বড়। সারওয়ার তুষার, আপনার কাছে একই প্রশ্ন। আওয়ামী লীগের কাউকে তো তারা ফেরত আসলে পাঠালো না, বা পাঠাবে কিনা সেই ধরনের কোনো আশ্বাস আসলে পাওয়া যায়নি এখনো। হাদি হত্যাকারীকে আসলে ভারত ফেরত দেবে কিনা কি মনে হয়? এটা তো ভারতকে দিতে হবে ফেরত, কারণ তারা ওখানে তাকে অ্যারেস্ট করেছে, এবং আওয়ামী লীগের তাদেরকে কিন্তু ভারত অ্যারেস্ট হিসেবে দেখায় নাই। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় প্রত্যর্পণ মানে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। ভারত যদি তাদেরকে বন্দি হিসেবে দেখায় আওয়ামী লীগের ছাড়া, তাহলে তা ওই প্রসঙ্গটা আসবে, কারণ ভারত কিন্তু কখনো বলে নাই যে আমরা তাদেরকে আটক করেছি, আপনি এটা খেয়াল করে দেখেন, বা জি, হাউস অ্যারেস্ট অবস্থান রেখেছি করছে। কিংবা নজরদারিতে রেখেছি, কিছু একটা তারা এটা বলে নাই, বরং তারা এটা তাদেরকে শেল্টার দিচ্ছে। ফলে দুটো কেস আলাদা, এবং তারা এটাকে শেল্টার দেবে। এবং আমাদের এটা আমাদের এখন নতুন সরকার এসছে, তারা বিচারের প্রতি কমিটমেন্ট তাদের আছে, এটা আমরা বিশ্বাস করতে চাই। জাতিসংঘের রিপোর্টটা একটা বড় আমাদের জন্য একটা বড় ডকুমেন্ট, যেটা নিয়ে আমরা বিশ্বের দরবারে বলতে পারি যে আমাদের জুলাই গণহত্যার যারা মূল আসামি তারা ওখানে পলাতক আছে। আমরা চাই যে ভারত যেন তাদের ফেরত দেয়, এটার জন্য একটা ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি করা, এটা আমাদের সরকারকে করতে হবে। আর এই দুজনকে আমি মনে করি যে এই সরকার যদি তৎপর হয়, পররাষ্ট্রমন্ত্রী যদি তৎপর হয়, তাহলে অতি দ্রুত তাদেরকে আমাদের দেশে নিয়ে আসা সম্ভব হবে, এবং মানে তার ভারত এটা দিতে বাধ্য থাকবে, কারণ সম্ভবত এই কারণেই ভারত গ্রেফতার দেখিয়েছে। এবং আমি মনে করি যে ঘটনাটা এত সরল না, তা ভারত অনেক আগে থেকেই তাদের পজিশন মানে অবস্থানটা জানতো, এবং তারপর যখন তাদের সমস্ত কিছু হিসাব নিকাশে মিলেছে, তখনই তারা এটাকে অ্যারেস্ট করেছে। এনিওয়ে অ্যারেস্ট করেছে, এটা অবশ্যই একটা পজিটিভ ঘটনা। এবং এখন তারা এখানে ফেরত দেওয়ার পরে আমরা বাংলাদেশের মাটিতে এই বিচারটা দেখতে চাই, এবং এই ঘটনা তারা তো মানে এক্সিকিউট করেছে, এটার পুরো পরিকল্পনা কারা করেছে, কারা এই নেটওয়ার্কের মধ্যে আছে, এটাও কিন্তু আমাদের জানতে হবে যে এই হত্যাকাণ্ডটার পেছন মানে মোটিভটা কি, মানে পুরো প্লটটা আমাদেরকে জানতে হবে। শুধু তো এরকম না যে এটা ছাত্রলীগের বা আওয়ামী লীগের যুবলীগের একজন সন্ত্রাসী জামিন পেয়েছে এবং জামিন পেয়ে এসে হাদিকে হত্যা করে ফেলেছে, ব্যাপারটা একেবারেই সেরকম না। আমরা যে সমস্ত আলামত দেখেছি, ওর কালচারাল সেন্টারে যাওয়া, হাদিকে দিনের পর দিন ফলো করা, তার সাথে একসাথে থাকা, এটা একটা পরিকল্পনার অংশ ছিল, এটা বোঝা যাচ্ছে। ফলে এই পুরো নেটওয়ার্ক এবং পুরো ঘটনাটার মূলে আমরা জানতে চাই ন্যায় বিচারের স্বার্থে। এটা ছাড়া ন্যায় বিচারটা আমরা পাবো না, শুধু তাদেরকে শাস্তি দেওয়াটাই একমাত্র ন্যায় বিচার হবে না। এই পুরো নেটওয়ার্কটা আমাদেরকে জানতে হবে যে এরকম জুলাইয়ের একজন এত সম্মুখের একটা ছেলে, এবং আমাদের জুলাইয়ের পরেও যিনি জুলাইটাকে এইভাবে এককভাবে স্বতন্ত্রভাবে, আমরা তো বিভিন্ন দলে গেছি, সে নিজেই একটা উদ্যোগ নিয়ে যেভাবে শুরু করেছিল, এটাকে স্তব্ধ করাটা আসলে কাদের রাজনীতি ছিল বা কাদের পরিকল্পনা ছিল, এটা আমাদেরকে জানতে হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের অভিব্যক্তিটা আসলে কি থাকবে, অভিপ্রায় কি, আপনারা কি বলবেন, আপনাদের কি আছে, কি মনে হয়, আপনারা কি মনে করছেন যে শেষ পর্যায়ে এসে মুখ ফিরিয়ে নিতে পারে, মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে আসলে ভারতের তো কোনো বিশ্বাস নাই। অনেকে অনেক ধরনের কথা বলে, মানে তারা কোনো কূট চালবে না তো ফয়সালকে নিয়ে। আমরা চাই দুই দেশের সম্পর্ক ভারসাম্য তাই থাকুক, এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা থাকার দরকার সেটা থাকুক। প্রতিবেশী দেশের সঙ্গে তারা সেই সম্পর্কটা বজায় রাখবে, সেভাবেই ফয়সালকে হস্তান্তর করবে আমাদের কাছে। তার কারণ বাংলার প্রতিটি মানুষের দাবি এই ফয়সালের সাজা হোক, সর্বোচ্চ সাজা প্রদান করা হোক, এবং কার নির্দেশে কাদের কথাই শরীফ ওসমান হাদিকে শ্যুট করেছিল, গুলি করেছিল এই ফয়সাল, সেটাও তাকে বলতে হবে। এই জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশকে হস্তান্তর করবে আশা করা যায় ভারত আশা করা যায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে তারা। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন অবশ্যই সেটি কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামতটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।